গুড মর্নিং সবাইকে। লাস্টে ইউটিউবের কমেন্ট বক্সে কিছু সাজেশনস পেলাম। থ্যাঙ্কস ফর অল অফ ইউ সেই সাজেশনসটা দেওয়ার জন্য, যে সাউন্ড ওরিয়েন্টেড কিছু সমস্যা হচ্ছিল। আজকে আমি একবার তাই টেস্টিং করে নিয়েছি এবং চেষ্টা করব, যদি সাউন্ডের কোনো প্রবলেম হয় প্লিজ আরেকবার জানাবেন, কারণ আমাদের কোভিড প্রোটোকল মেনে মাস্কটাকে কিন্তু পুট অন করে রাখতেই হচ্ছে, ঠিক আছে? ওটার কোনো অল্টারনেটিভ থাকছে না, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা সেরকম এনক্লোজড রুমে বলতে হচ্ছে, সেই জন্য মাস্কটা পুট অন করে রাখতে হচ্ছে। তা সত্ত্বেও আমি জোরে কথা বলছি যতটা সম্ভব। যদি সমস্যা হয় প্লিজ জানাবেন, ইন দ্য মিডল অফ দ্য ক্লাস জানাবেন, পরে কমেন্টসে জানাতে পারেন, ঠিক আছে? আজকে আমরা নেক্সট টপিক স্টার্ট করছি। আগের দিন আমরা হিস্ট্রি কোথায় শেষ করেছিলাম? মাগাধ এম্পায়ারে শেষ করেছিলাম, মগধ সাম্রাজ্য শেষ হয়েছিল, ঠিক আছে? শেষ হয়েছিল মানে নন্দবংশ মগধ সাম্রাজ্যের শেষ রাজা, আগে যেটা বলেছিলাম আগের ক্লাসে, মগধ সাম্রাজ্যের শেষ রাজা ধনানন্দ, হ্যাঁ ধনানন্দ, নন্দ বংশের শেষ রাজা। তাকে তার ট্যাক্সেশন পলিসির জন্য, তার অনেক আনজাস্ট ট্যাক্সেশন পলিসি ছিল, সেগুলোকে প্রতিহত করার জন্য কোনো একটা কোনায় চন্দ্রগুপ্ত মৌর্য বেড়ে উঠছিল কৌটিল্যের সাহায্যে। তারপর কি হলো? চন্দ্রগুপ্ত মৌর্য যখন একটা প্রাপ্ত বয়সে পৌঁছলো, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক হলো, তখন কৌটিল্যের সাহায্যে সে কিন্তু তার নিজের এম্পায়ার এস্টাবলিশ করলো, এবং সেই এম্পায়ারের নাম হচ্ছে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে, বা মৌরিয়ান এম্পায়ার, which was established by চন্দ্রগুপ্ত মৌর্য after defeating ধনানন্দা। ঠিক আছে, আজকে আমরা মৌরিয়ান এম্পায়ার দিয়ে স্টার্ট করব। এই যে ফার্স্ট এই ম্যাপটা একবার দেখে নি। এই একটু একটু জুম করবেন ম্যাপটা একটু। জিওগ্রাফিতে ম্যাপের তাৎপর্য রয়েছে, কিন্তু হিস্ট্রিতেও রয়েছে। কেন না, আমাদের একটা পিকচারিস্ট ওভারভিউ, আমাদের একটা একটা পিকচারিস্ট ওভারভিউ মনে রাখতে সুবিধা হয় একটা ম্যাপ থাকলে, ঠিক আছে? কোন রাজারা কতটা হ্যাঁ ব্যাস 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 ঠিক আছে, হ্যাঁ, কোন রাজারা কতটা অঞ্চলে কোন সময় বিস্তার করেছিল, এটা একটা পিকচারিস্ট ওভারভিউ রাখলে আমাদের ব্যাপারটা একটু বুঝে পড়তে সুবিধা হয়। অত তো মুখস্থ করা যায় না, একটু বুঝতে হয়, সেই জন্য। এবার প্রথম রাজার কথা বলি। প্রথম রাজা, এটা কিন্তু মৌর্য বংশ অ্যাজ আ হোল, ঠিক আছে, সারা বছর ধরে, ঠিক আছে, টোটাল 3জন ইম্পর্টেন্ট রাজা ছিলেন মৌর্য বংশের। প্রথম 3জন ইম্পর্টেন্ট রাজা ছিলেন। একজনের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য যিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রথম রাজা ছিলেন। তার পরের জন ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার। বিম্বিসার নয়, কিন্তু অনেক সময় বিন্দুসার আর বিম্বিসারে কনফিউশন হয়। এটা কিন্তু বিন্দুসার, হ্যাঁ, বিম্বিসার হচ্ছে হরজাঙ্ক ডাইনেস্টির প্রথম রাজা, তার নাম বিন্দুসার, এনার নাম, এই সরি, তার নাম বিম্বিসার, এনার নাম বিন্দুসার, ঠিক আছে, বিন্দু দিয়ে। আর তারপরে বিন্দুসারের ছেলের নাম ছিল কে? অশোক। এগুলো আমরা 11-12 যারা হিস্ট্রি পড়েছি বা 9-10 তো সবাই পড়েছি, সেক্ষেত্রে আমাদের জানা ফ্যাক্ট, এগুলো অসম্ভব কিছু নয়। তারপরে আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কোন অঞ্চলটুকু ক্যাপচার করেছিলেন। এই ম্যাপটার মধ্যে, এটা আমরা একদম অশোকের সাম্রাজ্যের শেষের ম্যাপটা, কিন্তু এইটা এন্টায়ার মৌরিয়ান এম্পায়ার থ্রু আউট দ্য ডিফারেন্ট এরা। এবার চন্দ্রগুপ্ত মৌর্য কোন জায়গাটা ক্যাপচার করেছিলেন? ওখানকার ক্যাপিটাল যেটা পাটলিপুত্র, স্টার মার্ক দিয়ে লেখা দেখতে পাচ্ছি, এটা তো প্রথমেই। ধনানন্দর ক্যাপিটালও এটা ছিল। পাটলিপুত্র সমগ্র এরিয়াটা এই অবধি, তাম্রলিপ্ত অবধি, এইখান থেকে এই অবধি পুরোটা ফার্স্টেই কিন্তু ক্যাপচার করেছেন, আপ টু দিল্লি, এই পুরো মধ্য ভারত এইটুকু কিন্তু কে ক্যাপচার করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তার পরবর্তীকালে বিন্দুসার কতটুকু ক্যাপচার করলেন? বিন্দুসার ক্যাপচার করলেন বাকিটা, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য এই পার্টটাও করেছিলেন, ভুল বললাম, এই পার্টটাও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যই করেছিলেন, পুরো এই অবধি আর কি, ঠিক আছে। এবং দক্ষিণ ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন? তার জৈন ধর্ম প্রচার করেছিলেন, ঠিক আছে, ভদ্রবাহু, ঠিক আছে, ভদ্রবাহু বলে একজন সন্ন্যাসী ছিলেন জৈনিজমের। ভদ্রবাহুর সঙ্গে উনি সাউথ ইন্ডিয়ায় জৈনিজম প্রপাগেট করেছিলেন। মানে এটা ডিরেক্টলি উনি ক্যাপচার না করতে পারলেও ধর্মাবলম্বী লোকজনকে ওনার দিকে আকৃষ্ট করে এইটুকু পোর্শন কিন্তু খালি ছিল। এটা কে করলেন? আচ্ছা, এইটাও কিন্তু খালি ছিল, উড়িষ্যার এইটুকু কিন্তু খালি ছিল, ঠিক আছে। এইটুকু বাদ দিয়ে এই পুরো এই যে আমি যেখানে মার্ক করছি সেইটুকু জায়গায় চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ক্যাপচার করেছিলেন।
বিন্দুসার কোনটা ক্যাপচার করেছিলেন? বিন্দুসার এই 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 কান্দাহার অঞ্চলে একটু সমস্যা ছিল, বিদ্রোহ তৈরি হওয়ার কথা ছিল, বিন্দুসার এই জায়গাটাকে আরো সলিডিফাই করলেন, আরো ফার্দার সলিডিফিকেশন করলেন, আরো বেশি করে আর কি এখানে প্রভাব বিস্তার করলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এইটুকু অব্দি করেছিলেন, বিন্দু পর্বতের এই অব্দি। তার পরবর্তীকালে পাকাপাকি ভাবে হলো কখন না, যখন অশোক রাজা হলেন। অশোক রাজা হওয়ার সময় কিন্তু বিন্দুসার এইটুকুও করেছিলেন, এই পোর্শনটাও বিন্দুসার করেছিলেন। তার মানে যেটা মোদ্দা কথা, চন্দ্রগুপ্ত মৌর্য শুধু এই ইস্ট থেকে এইটুকু, একটা অন্য কালি দিয়ে দেখাই বোঝা যাবে ফরম্যাটে, না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা অন্য ইঙ্ক দিয়ে দেখাই। এইটুকু কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ক্যাপচার করেছিলেন ফার্স্টেই। ঠিক আছে, তারপরে বিন্দুসার কি করলেন? বিন্দুসার এই এরিয়াটা সিকিউর করলেন, বিন্দুসার এই এরিয়াটা সিকিউর করলেন, এই এরিয়াটা সিকিউর করলেন বিন্দুসার। ঠিক আছে, এইটা চন্দ্রগুপ্ত মৌর্য অলরেডি করেছিল। তারপরে অশোকের কি হলো? এবার এত কথা বলার কারণ একটাই, অশোক যখন রাজা হলেন তখন অশোকের বিশেষ কিছু করার ছিল না। উনি তখন খালি একটাই সমস্যা ছিল, এই কলিঙ্গ এরিয়াটা। ঠিক আছে, এই এরিয়াটাই খালি মৌর্য সাম্রাজ্যের বাইরে ছিল। তখন অশোকের একটাই টার্গেট ছিল, এই এই এরিয়াটাকে ক্যাপচার করা। কেন না, সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য এই এরিয়াটা হচ্ছে ভালো গেটওয়ে। ঠিক আছে, এই এরিয়াটাতে টুক করে নেমে আসা যায়, বিশেষ কোনো সমস্যা হয় না, কারণ এখানে অ্যাজ সাচ কোনো পাহাড় নেই, ছোট ছোট মালভূমি অঞ্চল আছে। কিন্তু মাঝখানে যদি আমরা যাই ভারতের মধ্যদেশে, এখানে কিন্তু উঁচু উঁচু মালভূমি অঞ্চল। এখান দিয়ে কিন্তু কেউ যদি পাটলিপুত্র থেকে সাউথ ইন্ডিয়া যেতে চায়, তাকে এখান দিয়ে স্ট্রেট নেমে আসতে পারবে। এবার এই এরিয়াটা যদি না থাকে তাদের রাজত্বের মধ্যে, তাহলে তাকে এরকম ঘুরে আসতে হবে, সেটা অনেকটা খরচা সাপেক্ষ। ঠিক আছে, সেটা চন্দ্রগুপ্ত অশোক কোনোদিনই চায়নি। সেই জন্য অশোক কি করেছিলেন? অশোকের এসেই প্রথম কাজ হলো এই কলিঙ্গ এরিয়াটাকে ক্যাপচার করা। ঠিক আছে, আবার একটু ক্লিয়ার করে দিই পুরোটা। হ্যাঁ, অশোকের প্রথম কাজ কি হলো? এই কলিঙ্গ এরিয়াটাকে ক্যাপচার করা। কলিঙ্গ এরিয়াটাকে ক্যাপচার করার জন্য উনি কি করলেন? উনি ওখানে লার্জ স্কেল কিলিং করলেন। আমি এই সমগ্র গল্পটাকে বলে নিয়ে স্লাইডে যাব। ঠিক আছে, কলিঙ্গ এরিয়াকে ক্যাপচার করার জন্য উনি লার্জ স্কেল কিলিং করলেন, প্রচুর মানুষকে হত্যা করলেন, হাজার হাজার শয়ে শয়ে মানুষ মারা গেছিল, এবং সেটা উনি পারপাসলি করেছিলেন। এবং উনি গদিতে আসার জন্য অনেক হিস্টোরিয়ানরা বলেন ওনার ভাইদেরকেও নাকি খুন করে উনি গদিতে আসেন। ঠিক আছে, ওনার ভাইদের সঙ্গে প্রথমে অনেকটা ঝামেলা হয়। ঠিক আছে, তার পরবর্তীকালে উনি গদিতে আসেন। তারপরে কলিঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ মাস কিলিং উনি করে থাকেন। পরবর্তীকালে আমরা দেখি যে অশোক বুদ্ধিজমের কনভার্ট হয়ে যান, হয়ে গিয়ে কিন্তু মানুষের প্রতি সেবা দয়া, ঠিক আছে, উনি কিন্তু ধর্মাশোকে পরিণত হন। চণ্ডাশোক বলা হতো ওনাকে আগে, সেখান থেকে উনি ধর্মাশোকে পরিণত হন, হয় কিন্তু উনি বুদ্ধিজম প্রপাগেট করে কিন্তু এই এই যে ওনার যে কলিঙ্গতে যে উনি মাস কিলিং করেছিলেন, এটার জন্য উনি অনুতপ্ত হয়েছিলেন পরবর্তীকালে। ঠিক আছে, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেক হিস্টোরিয়ানরা বলে যে এটা শুধুমাত্র অশোকের এত বড় একটা সাম্রাজ্য কোথা থেকে কোথায় আমরা দেখতেই পাচ্ছি। মৌর্য সাম্রাজ্য কিন্তু এত বড় একটা সাম্রাজ্য তখনকার দিনে কিন্তু গ্রেটেস্ট, তার আগে কিন্তু কোনো রাজা এত বড় সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। তো অনেক হিস্টোরিয়ানদের মতে যে এত বড় একটা প্যান ইন্ডিয়ান এম্পায়ার তখনকার দিনের একটা রাজাকে মেনটেন করতে গেলে শুধুমাত্র ভায়োলেন্স করে কিন্তু হতো না, তাকে কিন্তু নন ভায়োলেন্ট মিনস ইউজ করতে হতো। এবং সেই জন্যই রমিলা থাপার বলে একজন সায়েন্টিস্ট আছেন, হিস্টোরিয়ান আছেন, আই মিন টু সে, রমিলা থাপারের মতে অশোকের এটা জাস্ট একটা স্ট্র্যাটেজি ছিল, ধর্মাশোকে মানে নিজেকে বুদ্ধিজমে কনভার্ট করে ধর্ম ধর্ম করা, এটা একটা স্ট্র্যাটেজি ছিল। কেন? এত বড় একটা সাম্রাজ্যকে মেনটেন করার জন্য। কিন্তু উনি যেটা অন্য কোনোভাবেই পারতেন না, কারণ বিদ্রোহ তৈরি হয়ে যেত বিভিন্ন অ্যাঙ্গেলে। পাটলিপুত্রে বসে, ঠিক আছে, পাটলিপুত্রে বসে এত বড় একটা এরিয়াকে ম্যানেজ করার জন্য ওনার কাছে একটাই ওয়ে ছিল, সেটা হচ্ছে বুদ্ধিজমের মাধ্যমে মানুষকে নন ভায়োলেন্স প্রিচ করে কিন্তু উনি শাসন করতে পারতেন। এটাই কিন্তু হিস্টোরিয়ানরা তর্ক সাপেক্ষ একটা ব্যাপার বলে মনে করে। কিন্তু অশোকের শুরুটা কিভাবে হয়েছিল? কলিঙ্গ এরিয়ায় ক্যাপচার করার জন্য মাস কিলিং উনি করেছিলেন। ওনাকে কিন্তু আর কিছুই করে নিতে হয়নি। ঠিক আছে, ওনার মানে চলিত ভাষায় বলতে গেলে ওনার বাপ ঠাকুরদা সবই রেডি করে রেখেছিলেন। ঠিক আছে, ওনাকে জাস্ট এইটুকু কলিঙ্গটুকুই কিন্তু ওনাকে ক্যাপচার করতে হয়েছিল, তার জন্যই উনি এত মাস কিলিং করেছিলেন। ঠিক আছে, পরবর্তীকালে সেটা অনুসূচনার মাধ্যমে, যেই অনুসূচনাটা আর কি ওটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইতিহাসবিদরা, অনুসূচনার মাধ্যমে উনি তারপরে অনেক কিছু স্টেপও নিয়েছিলেন, সেগুলো আমরা স্লাইডের মধ্যে আলোচনা করব। তো মোটের ওপর এই পুরো মৌর্য সাম্রাজ্যটার ম্যাপটা দেখিয়ে দিলাম। এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে এই যে ডটস গুলো দেখছেন, এই যে এখানে একটা আন্ডারলাইন করা উজ্জয়ন, ঠিক আছে, আন্ডারলাইন করা উজ্জয়নের গায়ে
সুবর্ণগিরির গায়ে আন্ডারলাইন করা, অনেক ম্যাপ পয়েন্টিং তো আছে, তার মধ্যে দেখুন 4টে জায়গায় আন্ডারলাইন করা, সুবর্ণগিরিতে আন্ডারলাইন করা, উজ্জয়নে আন্ডারলাইন করা, তক্ষশিলায় আন্ডারলাইন করা এবং তোষালিতে আন্ডারলাইন করা, 4টে জায়গায় আন্ডারলাইন করা। এছাড়া পাটলিপুত্র স্টার মার্ক করা। পাটলিপুত্র স্টার মার্ক কেন করা আমরা বুঝতে পারছি, কারণ পাটলিপুত্র রাজধানী ছিল, ঠিক আছে। এবং এই তোষালিতে আন্ডারলাইন, সুবর্ণগিরিতে আন্ডারলাইন, উজ্জয়নতে আন্ডারলাইন আর তক্ষশিলাতে আন্ডারলাইন। কেন? তার কারণ এইগুলো 4টে উনি সেন্টার তৈরি করেছিলেন। এত বড় একটা সাম্রাজ্য তো আগে কেউ কোনোদিন করেনি, ঠিক আছে, আগে কেউ কোনোদিন করেনি। এইটা প্রথম আমাদের যত ইতিহাস পড়ছি, তাই না, কবে থেকে শুরু হয়েছে, আইবিসি থেকে শুরু হয়েছে, স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক এজ, তারপরে এই মৌর্য সাম্রাজ্য হচ্ছে সব থেকে বড়। তো এত বড় সাম্রাজ্য আগে তো ভারতবর্ষে ছিল না, তো প্রথম, এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড। সেজন্য উনি কি করেছিলেন, পাটলিপুত্র ক্যাপিটাল তো থাকবেই, এছাড়া 4টে সেন্টার করেছিলেন, মানে বিগ সিটি, এখান থেকে কন্ট্রোল করা হবে। তোষালি থেকে মোটামুটি পুরো ইস্টার্ন রিজিয়নটা দেখা হবে, সুবর্ণগিরি থেকে সাউথ রিজিয়নটা দেখা হবে, উজ্জয়ন থেকে এই পুরো পার্টটা দেখা হবে, এই মিডল পার্টটা, এবং তক্ষশিলা থেকে তক্ষশিলা থেকে এই পার্টটা, নর্থ ইস্টের এই পার্টটা তো খুব ক্রুশিয়াল, কারণ বাইরের দেশে আক্রমণ এই পার্টেই হয়, তো এই পার্টটা দেখার দেখভালের দায়িত্ব ছিল তক্ষশিলা, ঠিক আছে। তো 4টে কোণায় উনি 4টে বিগ সিটি এস্টাবলিশ করেছিলেন, যাতে এত বড় সাম্রাজ্যকে ডিল করতে ওনার কোনো সমস্যা না হয়। আর পাটলিপুত্র তো আছেই, পাটলিপুত্র এইটুকু দেখবে, মানে 5 ভাগে ভাগ করে নিয়েছিলেন, এক কথায় বলতে গেলে পুরো সাম্রাজ্যটাকে উনি 5 ভাগে ভাগ করে নিয়েছিলেন, পাটলিপুত্র, তোষালি, সুবর্ণগিরি, উজ্জয়ন আর তক্ষশিলা, ঠিক আছে, ডিভাইড করে নিয়ে। এবং অন্যান্য বড় শহর তো আছে, মানে এটা আর কি আমাদের একটু মডার্ন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ করে পড়ুন, সুবিধা হবে। আমাদের 4টে বড় শহর কি কি, একটা হচ্ছে দিল্লি রাজধানী, একটা মুম্বাই, একটা চেন্নাই, একটা কলকাতা তো রয়েছে, ঠিক আছে, 4টে সেন্টার, ঠিক আছে। সেরকমই অশোকের টাইমে এরকম 4টে সেন্টার তৈরি করে নেওয়া হয়েছিল ক্যাপিটালের পাশাপাশি। এছাড়া বড় শহর আছে, হায়দ্রাবাদ আছে, ব্যাঙ্গালোর আছে, যেগুলো এখন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এত বড় এম্পায়ার তৈরি করতে গেলে কিন্তু একটা রাজধানী রাখলে হবে না, সেটা তখনকার দিনে অশোকই কিন্তু ফার্স্ট যিনি রিয়েলাইজ করেছিলেন, ঠিক আছে। এই হচ্ছে ম্যাপের ব্যাপার। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। মরিয়ান এম্পায়ার টাইম ফ্রেমটা আগে দেখে নিই একটু। 300, 1 মিনিট, এ বাবা, 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ, 322 থেকে শুরু করে 297, টাইম ফ্রেমটা মনে রাখবেন, 322 থেকে শুরু করে 297, চন্দ্রগুপ্ত মৌর্য এই সময় বিরাজ করতেন। কি হয়েছিল এখানে, উইথ দ্য হেল্প অফ চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্যর নাম আমরা যতবার নেব একজনের নাম নিতেই হবে, সেটা হচ্ছে চাণক্য বা কৌটিল্য, হ্যাঁ, তাকে আরেকটা নামে ডাকা হয়, খুব সুন্দর একটা ছদ্মনাম চাণক্যকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া। ম্যাকিয়াভেলি হচ্ছে একদম খুব খুব গ্রেট একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, মানে ওনার রাজনৈতিক দূরদর্শিতা এত বেশি ছিল যে উনি মানে সারা পৃথিবীর আর কি মানে বলা যেতে পারে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট ম্যাকিয়াভেলি। তো আমাদের ভারতীয় রাজনৈতিক তত্ত্বের আলোচনায় কৌটিল্যের নাম সবার আগে আসে, কারণ উনি সব থেকে আর্লিয়েস্ট ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্ট, সেই জন্য ওনাকে একটা ছদ্মনাম দেওয়া হয়েছিল, সেটার নাম হচ্ছে ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া, ঠিক আছে। ম্যাকিয়াভেলির নামে ওনার নাম, চাণক্যের নাম, ঠিক আছে। চাণক্যর কটা নাম আছে, চাণক্য, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য, ওই একটা লোককে কিন্তু ডিনোট করছে, যিনি বিষ্ণুগুপ্ত তিনিই চাণক্য, তিনিই কৌটিল্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যর নাম নিতে গিয়ে চাণক্যের নাম নিতেই হবে, কারণ চাণক্যের জন্যই চন্দ্রগুপ্ত মৌর্যর এক্সিস্টেন্স তৈরি হয়েছিল। সেটা সালটা মনে রাখতে হবে, 322 থেকে 297। এবং উইথ দ্য হেল্প অফ চাণক্য, ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া, হি ওভারথ্রু দ্য নন্দাস। আমরা এর আগের দিন পড়লাম মগধ সাম্রাজ্যের শেষ শেষ সাম্রাজ্য কি, নন্দ সাম্রাজ্য, ঠিক আছে। শেষ রাজার নাম কি, ধানানন্দা। ধানানন্দা আগের দিন পড়লাম, হ্যাঁ। ধানানন্দাকে হারালেন কে, চন্দ্রগুপ্ত মৌর্য, নতুন সাম্রাজ্য বিস্তার করলেন। তার মানে কি, হি ওভারথ্রু দ্য নন্দাস, ঠিক আছে, এন্ড এস্টাবলিশ দ্য রুল অফ মৌর্য ডাইনেস্টি। আশা করি ক্লিয়ার হয়েছে। আবার পড়ছি, চন্দ্রগুপ্ত মৌর্য সাল তারিখটা 322 থেকে 297। With the help of Chanakya, Machiavelli of India, he overthrew the Nandas and established the rule of Maurya dynasty. মানে চাণক্যর হেল্পে উনি নন্দ বংশকে বংশচ্যুত করে নিজেকে এবং মৌর্য সাম্রাজ্যকে এস্টাবলিশ করলেন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিল্ড আ ভাস্ট এম্পায়ার। হ্যাঁ, ভাস্ট এম্পায়ার শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষ এর আগে এত বড় ভাস্ট এম্পায়ার দেখেনি। হি বিল্ড আ ভাস্ট এম্পায়ার, একটা বিশাল সাম্রাজ্য তৈরি করলেন। এই বিশালতাটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ইট ইজ ওয়ার্থ মেনশনিং, বিল্ড আ ভাস্ট এম্পায়ার
ইনক্লুডিং বিহার অ্যান্ড বেঙ্গল। এবার ওনার এম্পায়ার কোথা থেকে কোথায় বিস্তার হয়েছিল সেটা বলছে। বিহার অ্যান্ড বেঙ্গল আমরা দেখলাম, ম্যাপটাকে মনে করো তাহলে আর অসুবিধা হবে না। বাট অলসো ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতেও ছিল, যেটার ক্যাপিটাল ছিল তাকশিলা, ঠিক আছে, তাকশিলাকে আন্ডারলাইন করা ছিল ওয়েস্টার্ন এন্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়ার ক্যাপিটাল হিসেবে। অ্যান্ড দ্য ডেকান, ডেকানে কি ছিল, ডেকানে ওনার ক্যাপিটাল কি ছিল, সুবর্ণগিরি, তাই তো। সুবর্ণগিরিতে কি পাওয়া যায় বলতো, সুবর্ণগিরিতে সোনার খনি আছে, আমরা এখন যেটাকে বলি জিওগ্রাফিতে পড়েছি কোলার গোল্ড ফিল্ড, ঠিক আছে, কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ড, সেখানে সোনার খনি আছে। ওটাকেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কিন্তু সুবর্ণগিরি বলা হতো এবং ওটাই ডেকানের ক্যাপিটাল ছিল। তাহলে এখানে আমরা যখন সেকেন্ড পয়েন্টে পড়ছি, উনি একটা ভাস্ট এম্পায়ার তৈরি করেছিলেন, যেটা কিনা বিহার এবং বেঙ্গল কোথায় কোথায় ছিল, ইস্টে বিহার বেঙ্গলে ছিল, ওয়েস্টে নর্থ ওয়েস্টার্ন নর্থ ইস্ট ওয়েস্টার্ন ইন্ডিয়া পুরো ছিল এবং ডেকানে পুরো ছিল, পুরোটাই আর কি ম্যাপটাকে এক লাইনে বলা হলো। নেক্সট পয়েন্ট হচ্ছে দিস অ্যাকাউন্ট ইজ গিভেন বাই মেগাস্থিনিস। হ্যাঁ, মেগাস্থিনিস, মেগাস্থিনিসের প্রসঙ্গ পরে আসছি, আগে দেখে নি কি লেখা। A Greek ambassador sent by Seleucus to the court of Chandragupta Maurya in his book Indica, ঠিক আছে। এই স্লাইডটা আর উঠবে না, না তলায় কিছু লেখা আছে, জুম করা আছে না, হ্যাঁ একটু জুম আউট করে দিন, হ্যাঁ ভুলে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ ব্যাস ঠিক আছে, হ্যাঁ হুম আচ্ছা, যেটা বলছিলাম, এই যে থার্ড, এখানে কি বলছে থার্ড পয়েন্টে, this account is given by Megasthenes, a Greek ambassador sent by Seleucus to the court of Chandragupta Maurya in his book Indica, ঠিক আছে। we also get the details from অর্থশাস্ত্র of কৌটিল্য। তার মানে কি, মৌর্য সাম্রাজ্য নিয়ে আমরা তো কেউ তখনও জন্মাইনি, ঠিক আছে, 322 বিসিতে। হিস্ট্রি পড়ার জন্য সবসময় তো কিছু অ্যাকাউন্ট দরকার, হিস্ট্রি পড়ার জন্য কি অ্যাকাউন্ট দরকার, মানে কিছু নথি, কিছু তথ্য, কিছু ইনস্ক্রিপশন, এগুলোর ভিত্তিতেই তো হিস্ট্রিকে অ্যানালাইজ করা হয়। মৌর্য সাম্রাজ্যের অ্যানালাইজেশন দুটো জিনিসের মাধ্যমে হয়েছিল, দুটো সোর্স ছিল। মৌর্য সাম্রাজ্যকে জানার জন্য দুটো সোর্স ছিল, একটা হচ্ছে দুটো বই ছিল, একটা হচ্ছে অর্থশাস্ত্র, এটার নাম আমরা সবাই জানি, যেটা কিনা কৌটিল্যর লেখা বা চাণক্যর লেখা। অর্থশাস্ত্র, এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট ভারতের অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য। এই অর্থশাস্ত্র কৌটিল্যের এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে মেগাস্থিনিসের, মেগাস্থিনিস, মেগাস্থিনিস কে বলছি, মেগাস্থিনিস, মেগাস্থিনিসের একটা বই যেটার নাম হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে। এই দুটো বইয়ের মাধ্যমে মৌর্য সাম্রাজ্যকে আমরা জানতে পারি। ইন্ডিকা যেটা মেগাস্থিনিস লিখেছিলেন এবং অর্থশাস্ত্র যেটা কৌটিল্য লিখেছিলেন। কৌটিল্যর পরিচয় আমরা জানি, কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু, যার হেল্পে উনি নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাস্ত করে মৌর্য সাম্রাজ্য গঠন করতে পেরেছিলেন। কৌটিল্যর পরিচয় আমরা জানি এবং তারই লেখা বই অর্থশাস্ত্র, যেখানে মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে সবকিছু আমরা জানতে পেরেছি। এটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। এবং মেগাস্থিনিস কে ছিলেন আমরা জানি, তৎকালীন ওই যে যখন ধনানন্দ রাজা ছিলেন সেই সময় থেকেই প্রচুর গ্রিক ইনভেশন হচ্ছিল, তাই তো। নর্থ ওয়েস্ট ইন্ডিয়া দিয়ে পাকিস্তানের সাইডটাতে, মডার্ন ডে পাকিস্তান যেখানে, ওই সাইডটাতে প্রচুর কিন্তু গ্রিক ইনভেশন হচ্ছিল এবং গ্রিক রাজা ছিল, তা সেই কিন্তু গ্রিক রাজা তিনি কিন্তু একজন অ্যাম্বাসেডর সেন্ড করেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কাকে সেন্ড করেন, তার নাম হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস কোন রাজার আমলে এসেছিল, চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস এসেছিলেন, এসে উনি ইন্ডিয়াতে অনেকদিন ছিলেন এবং মেগাস্থিনিসকে কে পাঠিয়েছিলেন, তার রাজার নাম কি, সেকিউলার, সেকিউলার বলছি সেলিউকাস, ঠিক আছে। মেগাস্থিনিসকে যেই গ্রিক রাজা পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে সেলিউকাস নিকেটার, পুরো নাম হচ্ছে সেলিউকাস নিকেটার। সেলিউকাস নিকেটার বলে একজন গ্রিক রাজা ছিলেন, উনি মেগাস্থিনিসকে, ওনার কোর্ট পোয়েট, ওনাকে কিন্তু ইন্ডিয়াতে পাঠালেন এবং ইন্ডিয়াতে এসে মেগাস্থিনিস একটা বই রচনা করলেন, সেটার নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা বলে একটা বই রচনা করলেন। সেই বইয়ের মাধ্যমে কিন্তু মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে সবকিছু বিস্তারিতভাবে জানানো হলো। তার মানে আমরা যখন আজকে ইতিহাস অ্যানালাইজ করব, যারা হিস্ট্রিতে পিএইচডি করে তারা কিভাবে দেখে, তারা কিন্তু মরিয়ান এম্পায়ার সম্বন্ধে প্রথম রিসার্চ যেই বই থেকে পাওয়া যায়, এক হচ্ছে ইন্ডিকা, দুই হচ্ছে অর্থশাস্ত্র, ঠিক আছে। অর্থশাস্ত্র এবং ইন্ডিকা এই দুটো বই থেকে কিন্তু মৌর্য সাম্রাজ্যের সম্বন্ধে সবকিছু জানা যায়। এটাই কিন্তু আমাদের থার্ড পয়েন্টে লেখা আছে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্টে কি আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় আছে, সাল তারিখ আছে, ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া কাকে বলা হচ্ছে সেটা আছে, কোন রাজাকে হারিয়ে উনি এসছেন সেটা আছে। সেকেন্ড পয়েন্টে ম্যাপটাকেই এক লাইনে ব্যাখ্যা করা, ঠিক আছে, কোন এক্সটেন্ট থেকে কোন কোন
মানে দিকগুলোকে সব ব্যাখ্যা করা। থার্ড পয়েন্টে বলা আছে যে মেন দুটো সোর্স কি, টু সোর্স অফ কোরিয়ান এম্পায়ার, দুটো সোর্স কি কি, একটা হচ্ছে অর্থশাস্ত্র, একটা হচ্ছে ইন্ডিকা। ঠিক আছে, ইন্ডিকা লিখেছে মেগাসিনিস, মেগাসিনিসকে কে পাঠিয়েছিল, সেলুকাস, এবং অর্থশাস্ত্র কে লিখেছে, কৌটিল্য, আমরা সবাই জানি। ঠিক আছে, এই কটা ইনফরমেশন সোর্স গুলো, মৌর্য সাম্রাজ্যের সোর্স গুলো কিন্তু থার্ড প্যারাগ্রাফে বলা। এবং ফোর্থ প্যারাগ্রাফে কি বলা এখন দেখি, চন্দ্রগুপ্ত অ্যাডপ্টেড জৈনিজম and went into Bengola, সাভানা বেগোলা, বেলাগোলা, সাভানা বেলাগোলা, হ্যাঁ, নিয়ার মাইসোর। ঠিক আছে, সাভানা বেলাগোলা বলে একটা জায়গা, যেটা তখনকার দিনে সাভানা বেলাগোলা বলে ডাকা হতো, সেটা এখন মডার্ন ইন্ডিয়ার কোন জায়গায়, মাইসোরের কাছে। ঠিক আছে, মডার্ন ইন্ডিয়া আমরা মাইসোর বলতে যেই জায়গাটাকে বুঝি, সেইখানে সাভানা বেলাগোলা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে চলে গেছিলেন। কার সাথে, ভাদ্রাবাহু, ভাদ্রাবাহুর নামটা আমি ম্যাপেই প্রথমে বললাম, সাউথ ইন্ডিয়া উনি এস্টাবলিশ করেছিলেন ভাদ্রাবাহু। ভাদ্রাবাহুর হেল্পে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এবং ভাদ্রাবাহু একজন সন্ন্যাসী ছিলেন, জৈনিজমের একজন প্রপাগেটর ছিলেন। ভদ্রবাহু এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজনে মিলে কিন্তু মাইসোরের কাছে সাভানা বেলামেঙ্গলায় চলে গেছিলেন জৈনিজম অ্যাডপ্ট করে, মানে উনি জৈন ধর্মে কনভার্ট হয়ে গেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, জৈন ধর্মে কনভার্ট হয়ে গিয়ে ভদ্রবাহুর সাথে সাভানা বেঙ্গলা বা মাইসোরে চলে গেছিলেন। ঠিক আছে, তারপরে ওখানে গিয়ে ওনার শেষ পরিণতি খুবই দুঃখজনক, মর্মান্তিক। কি হয়েছিল, স্লো স্টারভেশনে মারা গেছিলেন, মানে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং ক্রমশ নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করে নিচ্ছিলেন, এবং সেই কারণটা আমাদের জানা নেই কেন। ঠিক আছে, কোনো একটা অজ্ঞাত কারণে এটা নিয়ে এখনো থিসিস হচ্ছে, হিস্টোরিয়ানরা করছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর কারণ কি। যাই হোক, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেটা জানার দরকার নেই, এটুকুই জানি যে উনি স্লো স্টারভেশনে মারা গেছিলেন। ঠিক আছে, এবং উনি জৈনিজম অ্যাডপ্ট করেছিলেন। সাভানা বেলাবেঙ্গলা, এখানটা কিন্তু কোয়েশ্চেন আসে, উনি শেষ জীবনে কোথায় গেছিলেন, সাউথ ইন্ডিয়ার জায়গাটার নামটা মনে রাখতে হবে, সাভানা বেলাবেঙ্গলা নিয়ার মাইসোর। কার সাথে গেছিলেন, ভদ্রবাহুর সাথে গেছিলেন। ঠিক আছে, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এগুলোকে হাইলাইট করে দিয়েছি, যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, তাই এই ফার্স্ট স্লাইডে আমরা এই চারটে পয়েন্ট বললাম, এই চারটে পয়েন্টে কারো কোনো ডাউট থাকলে একটু প্লিজ জিজ্ঞেস করুন। মালদা কোনো ডাউট আছে? আসানসোল অনেকে আছেন, কারো কোনো ডাউট আছে থাকলে প্লিজ একটু এগিয়ে জিজ্ঞেস করবেন। আচ্ছা, বাঁকুড়া আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কৌটিল্যের আর দুটো নাম, ঠিক আছে, কৌটিল্যের আর দুটো নাম, একটা হচ্ছে চাণক্য, একটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, আচ্ছা আপনি এটাই জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ, মানে এটা একজনের নাম কৌটিল্য, যিনি, আরেকবার আমি বলে দিচ্ছি, এই যে যিনি কৌটিল্য, তারই আরেকটা নাম চাণক্য, তারই আরেকটা নাম বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, এই তিনজন একটাই পার্সন, মানে এটা হচ্ছে ভালো নাম, এটা হচ্ছে মাওয়ারির নাম, এটা হচ্ছে ডাক নাম। ঠিক আছে, একটাই পার্সন, এবং ইনি বইটা লিখেছিলেন, সেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। মানে এটা হচ্ছে মানে যুগান্তকারী একটা বই, অর্থশাস্ত্র বইটা নিয়ে সব জায়গায় বিশাল রিসার্চ হয়। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে অর্থশাস্ত্রের রিসার্চ হয়, কেন এটা মানে মডার্ন ডেতে অনেক কাজে আসে, মানে এখনো এটা রিলিভেন্ট, অর্থশাস্ত্র উনি তখন বসে যা লিখে গেছেন। ঠিক আছে, আর কোনো ডাউট আছে বাঁকুড়া? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডাউট জিজ্ঞেস করার জন্য। আসানসোল আপনাদের কোনো ডাউট আছে? আচ্ছা, কল্যাণী কোনো ডাউট আছে? পূর্ত ভবন কোনো ডাউট আছে? ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে মুভ করছি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। বিন্দুসার, নেক্সট রাজার নাম হচ্ছে বিন্দুসার। সময়কালটা দেখতে হবে, চন্দ্রগুপ্ত মৌর্য কখন ছেড়েছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ টাইমটা দেখতে হবে 297, তাই তো? বিন্দুসারের শুরুটা কখন হয়েছিল? বিন্দুসারের শুরুটা হয়েছিল 297, চন্দ্রগুপ্ত শেষ হয়েছিল যখন বিন্দুসারের শুরু হয়েছিল তখন 297-এ। ঠিক আছে, যখন চন্দ্রগুপ্ত সব ছেড়ে ছুড়ে জৈন ধর্ম অবলম্বন করে সাউথ ইন্ডিয়া চলে গেলেন, তখন পাটলিপুত্র রাজা কে হলো, ওনার ছেলে বিন্দুসার। ঠিক আছে, 297 বিসিতে, থেকে উনি বেশি দিন থাকেননি,
উনি 273 বিসি অব্দি ছিলেন, মোটামুটি 20 বছর। ঠিক আছে, শিলিগুড়ি শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ, আশা করছি ঠিক আছে। বিন্দুসার 297 থেকে 273, সান অফ চন্দ্রগুপ্ত মৌর্য, সাকসিডেড ইন 297 বিসি। ঠিক আছে, 297 বিসিতে উনি পাটলিপুত্র গদিতে বসেন এবং পরবর্তীকালে উনি আজীবিকা সেক্টে কনভার্ট করেন। আজীবিকা সেক্টটা বলছি কি জিনিস? আজীবিকা সেক্ট মানে হচ্ছে জৈনিজমেরই, মানে জৈন ধর্মের একটা সাব পার্ট। মানে আমাদের হিন্দু ধর্মের যেরকম একটা সাব পার্ট থাকে বৈষ্ণব, ঠিক আছে, বৈষ্ণব, শাক্তেয়, এরকম প্রচুর সাব পার্ট আছে হিন্দু ধর্মে, সেরকমই আজীবিকা বলে একটা সাব পার্ট আছে। এটা হচ্ছে এটা জৈন ধর্মের, ঠিক আছে, জৈনিজমের একটা সাব পার্ট, জৈনিজমের সাব পার্ট, তার নাম হচ্ছে আজীবিকা। আজীবিকা, এবার এই আজীবিকা সেক্টে জয়েন করেছিল বিন্দুসার। ঠিক আছে, মানে শুরুতেই উনি জয়েন করে গেছিলেন। হ্যাঁ, ওনার বাবা জৈনিজমে কনভার্ট হয়ে গেছিলেন, তারপরে ওনার ছেলে কি করলেন, শুরুতে আজীবিকা সেক্টে কনভার্ট হয়ে গেলেন, হয়ে উনি রাজা ছিলেন তখনকার দিনে। ঠিক আছে, কনভার্সন অবস্থায় উনি রাজা হয়েছিলেন। ঠিক আছে, তারপরে হি সেড টু হ্যাভ কনকার্ড দ্য ল্যান্ড বিটুইন টু সিজ, দ্যাট ইজ দ্য অ্যারাবিয়ান সি অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল। এখানে বোঝা যাচ্ছে, শুরুতেই ম্যাপটা দেখাই, ম্যাপটা দেখিয়েছিলাম যে ল্যান্ড বিটুইন টু সিজ কে কঙ্কার করেছিল। আমি আগেই ম্যাপে বলে দিয়েছিলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য কোনটুকু করেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য এইটুকু করেছিলেন, এই হ্যাঁ এই পুরোটা মোটামুটি করেছিলেন। এবার ল্যান্ড বিটুইন টু সিজ মানে এই এই কলিঙ্গটা বাদ দিয়ে এইটুকু, এই আরবিয়ান আরব সাগর আর বঙ্গোপসাগরের মাঝখানের যে ল্যান্ডটা এইটুকু, ঠিক আছে, এইটুকু বিন্দুসার ক্যাপচার করেছিলেন। এর আগে কিন্তু মৌর্য সাম্রাজ্য এতটা ছিল না, চন্দ্রগুপ্ত মৌর্য এই অবধি করেছিলেন, এইটুকু ফাঁকা ছিল। ঠিক আছে, এটা অন্য রাজা ছিল। আর এই এরিয়াটুকু, এই যে ল্যান্ড বিটুইন টু সিজ, এই একটা সি এই একটা সি, এই দুটো সি এর মাঝখানের যে ল্যান্ডটা, এই ল্যান্ডটা কে ক্যাপচার করেছিলেন? বিন্দুসার। ঠিক আছে, যেটা আমি এখন দাগ দিয়ে দিলাম, এই পার্টটা বিন্দুসার ক্যাপচার করেছিলেন এবং সেটাই আমাদের স্লাইডে কিন্তু বলা হয়েছে। স্লাইডে বলা হয়েছে হি ইজ সেড টু হ্যাভ কনকার্ড দ্য ল্যান্ড বিটুইন টু সিজ। ঠিক আছে, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি, একটা হচ্ছে বে অফ বেঙ্গল। অ্যারাবিয়ান সি এবং বে অফ বেঙ্গলের মাঝের ল্যান্ডটাকে বিন্দুসার ক্যাপচার করেছিলেন। মানে ম্যাপটা এক কথায় এখানে বোঝানো, এখানে বিন্দুসারের ইন্ট্রোডাকশন দেওয়া, উনি কোন ধর্মে কনভার্ট হয়েছিলেন সেটা বলা। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অশোকের কথা। ঠিক আছে, বিন্দুসার সম্বন্ধে আর কিছু বলার নেই। বিন্দুসার সম্বন্ধে 3টে পয়েন্ট মনে রাখি, খুবই সহজ। 297 থেকে 273, মোটামুটি 20 বছর 25 বছর। এবং উনি আজীবিকা সেক্টে জয়েন করেছিলেন, উনি চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিলেন এবং উনি ওই ল্যান্ড বিটুইন টু সি, আরব সাগর বঙ্গোপসাগর, ম্যাপটা মনে রাখলেই হবে। ওই যে ওই মাঝখানের ল্যান্ডটুকু, কলিঙ্গ বাদে ওই এরিয়াটুকু, ওটা বিন্দুসার ক্যাপচার করেছিলেন। এর বাইরে বিন্দুসারকে নিয়ে তেমন কিছু পরীক্ষায় আসে না। তারপর নেক্সট যেই সব থেকে ইম্পর্টেন্ট যিনি, তার কথায় আসছি এবার, অশোক। ঠিক আছে, 269 থেকে, এবার এখানে দেখুন 273 বিসি আর এটা 269 বিসি। কেন এই তফাৎটা কিসের? 269, 70, 71, 72, 73, 4 বছরের। এই 4 বছরের গ্যাপটা কোথায়? অশোক কিন্তু 273 বিসিতেই কিন্তু উনি গদি ক্যাপচার করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু 273 বিসিতে অশোক ফর্মালি আসতে পারেননি। তখন হিস্টোরিয়ানরা বলেন এই 4 বছর ধরে উনি ওনার সব ভাইদেরকে খুন টুন করেন। ঠিক আছে, সব ভাইদেরকে প্রচুর মানে শরিক ছিল। বিন্দুসারের 4জন ছেলে ছিল মোস্ট প্রবাবলি, মানে যারা রাজা হওয়ার অ্যাম্বিশন ছিল যাদের, সেরকম 4জন ছিল। তাদের মধ্যে কিন্তু অশোক চেয়েছিল সব থেকে বেশি ভাবে যে আমি রাজা হব, সেই কম্পিটিটিভ এক্সামের মতো। হ্যাঁ, মানে আমি অমুক চাকরিটা পাবো, এই সিটটা আমার দরকার, সেরকম অশোক থেকে এই সিটটা আমার দরকার। তার জন্য 4 বছর ধরে উনি কি করলেন, আমরা যেরকম পরীক্ষার প্রিপারেশন নিই 4 বছর 5 বছর, সেরকম উনি 4 বছর ধরে রাজা হওয়ার প্রিপারেশন নিলেন। কোন 4 বছর? এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি 273 থেকে 269 এর, এই 4 বছর উনি ওনার ভাইদেরকে খুন টুন করে, মানে তখনকার দিনে কম্পিটিটিভ এক্সামটা অন্যরকম ছিল, এখন খাতা পেনে ওএম মার্ক করতে হতো, তখন খুন করে আর কি রাজা হতে হতো। ঠিক আছে, বেশিরভাগ রাজা তাই করেছে আমরা যেটা দেখতে পাই। এবার উনি এই জিনিসগুলো করে তখন এই 4 বছর উনি প্রিপারেশন নিচ্ছিলেন। তারপরে 273 এর পর দেখুন 269-এ অশোক রাজা হয়।
হয়ে উনি কতদিন থাকেন, 232 BC অব্দি থাকেন, বেশ অনেক বছরই ছিলেন। ঠিক আছে, এবার অশোক সম্বন্ধে পড়ি। অশোক ওয়াজ আ গ্রেট, ওয়াজ দ্য মোস্ট ফেমাস মৌরিয়ান কিং। সব থেকে ফেমাস, অশোকের নাম জানে না এমন কেউ নেই। অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স। সারা ভারতের মধ্যে অশোককে কিন্তু সম্রাট বলা হতো। ঠিক আছে, সম্রাট অশোক, কারণ উনি ওনার গ্রেটনেস এমন ভাবেই প্রোপাগেট করেছিলেন। ওনার আশাটা, ওনার গদিতে বসাটা হয়তো একটু কলঙ্কিত। ঠিক আছে, অনেক রক্তপাত হয়েছিল, অনেক মানুষকে প্রাণে মেরে উনি ক্ষমতা অর্জন করে, কিন্তু তার পরবর্তীকালে ওনার কিন্তু অনেক মানে সম্রাট হিসেবে নিজেকে কিন্তু উনি প্রুফ করেছিলেন। কিভাবে? অশোক অ্যাজিউম দ্য টাইটেল অফ প্রিয়াদার্শী। প্রিয়াদার্শী একটা ওনাকে একটা ছদ্মনাম দেওয়া হয়েছিল। কৌটিল্যকে যেমন দেওয়া হয়েছিল ম্যাকিয়াভেলি অফ ইন্ডিয়া, অশোককে দেওয়া হয়েছিল প্রিয়াদার্শী নামটা। এই নামগুলো কিন্তু পরীক্ষাতে সিএসএসসি সিজিএল বলো, ডাব্লিউবিসিএস বলো, জেনারেল কম্বাইন বলো, সব পরীক্ষায় কিন্তু অমুক রাজা অমুক ফেমাস লোকদের ছদ্মনাম কি এগুলো কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, অশোক অ্যাজিউম দ্য টাইটেল অফ প্রিয়াদার্শী। প্রিয়াদার্শী মানে হচ্ছে প্লিজিং টু লুক এট, মানে যার দিকে তাকাতেও খুব ভালো লাগে। ঠিক আছে, প্রিয়দর্শী, দর্শনের জন্য যে প্রিয়। ঠিক আছে, প্লিজিং টু লুক এট। ঠিক আছে, এবং আরেকটা টাইটেল দেওয়া হয়েছিল দেবানাম প্রিয়া। দেবানাম প্রিয়া, অশোক নিজেকেই নিজের দেবানাম প্রিয়া বলে ডাকতেন। দেবানাম প্রিয়া বলে ডাকতেন সেটা আমরা কি করে জানলাম? কারণ অশোকের যে এডিট গুলো, অশোক পরবর্তীকালে আমরা দেখবো যে অনেক শিলালিপি উনি রচনা করেছেন সারা ভারতবর্ষে। এখন যেরকম মোদিজির অ্যাড হয় মান কি বাত, সব হোর্ডিং এ আমরা দেখতে পাই, সেরকম অশোক শিলালিপিতে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতো, আমি এই, আমি ওই, এবং আমি দেবানাম প্রিয়া। ওখানেই উনি নিজেকে ডাকতেন দেবানাম প্রিয়া, দেবানাম প্রিয়া, দেবানাম প্রিয়া বলে। দেবানাম প্রিয়া মানে আমাকে ভগবানটা ভালোবাসে, আমি দেবদের প্রিয়। ঠিক আছে, দেবানাম প্রিয়া এবং প্রিয়াদাসী দুটো টাইটেলই অশোক ধারণ করেছিলেন, এবং উনি ওনার রক এডিক্টে, পিলার এডিক্টে সব জায়গায় নিজেকে দেবানাম প্রিয়া বলে পরিচয় দিতেন। এবং অনেক দিন ধরে, সব থেকে বড় কথা যেটা, অনেক দিন ধরে আমরা জানতেও পারিনি দেবানাম প্রিয়া কে। দেবানাম প্রিয়া লোকটি কে জানতে পারেনি হিস্টোরিয়ানরা। কবে জানতে পারলেন? ডেটটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। 1837-এ, সেই আবার ব্রিটিশ আমলে। ঠিক আছে, ব্রিটিশ আমলে একজন আর্কিওলজিস্ট ইন্ডিয়াতে আসলেন, তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ, প্রিন্সেপ ঘাট যার নামে হয়েছে। ঠিক আছে, আমাদের কলকাতার প্রিন্সেপ ঘাট সবাই চিনি। প্রিন্সেপ ঘাট জেমস প্রিন্সেপের নামে হয়েছিলেন। উনি একজন আর্কিওলজিস্ট ছিলেন, এবং উনি কিন্তু প্রথম ডেসিফার করেছিলেন, উনি অশোকের স্ক্রিপ্ট সবার প্রথমে ডেসিফার করেছিলেন 1837-এ, এত বছর পরে। মানে এই ঘটনাগুলো কবে ঘটেছে? এই ঘটনাগুলো ঘটেছে 269 থেকে 232 BC, বিফোর ক্রাইস্টে। ঠিক আছে, সেটা আবিষ্কার হলো কবে? 1837 AD-তে, এত বছর পরে। কে আবিষ্কার করলেন? জেমস প্রিন্সেপ। উনিই কিন্তু প্রথম বলেছিলেন যে দেবানাম প্রিয়া আর কেউ নয়, অশোক। অশোক নিজেকে দেবানাম প্রিয়া বলে পরিচয় দিতেন। ঠিক আছে, তো যাই হোক, অশোকান ইনস্ক্রিপশন কে ডিসিফার করেছিলেন? জেমস প্রিন্সেপ, 1837। ঠিক আছে, পুরোটা দেখি এবার। অশোক assumed the title of Priyadashi, pleasing to look at, and Devanam Priya, beloved of the gods. In the Sarnath inscription, he adopted the third title, ধর্মাশোক। ঠিক আছে, আরেকটা টাইটেল উনি নিজেকে দেন, সেটা হচ্ছে ধর্মাশোক। ওনাকে আগে চণ্ডাশোক বলে, সেই রত্নাকর যেরকম বাল্মীকি হয়ে গেছিলেন, রামায়ণে আমরা পড়েছিলাম, আগে রত্নাকর খুন টুন করতেন, তারপরে উনি বাল্মীকি হয়ে সাধু হয়ে গেছিলেন, সেরকম অশোকও নিজেকে দুটো নাম দিয়েছিলেন। উনি ওনার প্রথম জীবনে নিজেকে ডাকতেন চণ্ডাশোক বলে, তারপরে উনি যখন বুদ্ধিজমে কনভার্ট হলেন এবং উনি যখন ধর্মের পথে চললেন, তখন ওনার নাম হলো ধর্মাশোক। ঠিক আছে, নিজেকে নিজেই উনি ধর্মাশোক টাইটেল দিয়েছিলেন। এটা, এবং এই টাইটেলটা কোথায় দিয়েছিলেন? সারনাথ ইনস্ক্রিপশন। সারনাথ বলে একটা জায়গা আছে ইউপির, বানারস, মানে কেউ যদি বেনারসে যাও, বেনারস থেকে 13 কিলোমিটার নর্থ ইস্টে গেলে এই হচ্ছে বেনারস। ঠিক আছে, আমরা সবাই জানি ইউপির বেনারস থেকে 13 কিলোমিটার নর্থ ইস্টে গেলে একটা জায়গা আছে সারনাথ। সারনাথ হচ্ছে বুদ্ধিজমের পীঠস্থান বলা যায়। গৌতম বুদ্ধেরও এখানে প্রচুর মহৎ কার্য রয়েছে, এবং অশোকের ওখানে সারনাথ ইনস্ক্রিপশন রয়েছে। সারনাথ ঘুরতে গেলে খুব ভালো এই জিনিসগুলো একটা কনসেপশন হয়ে যায়। কেউ যদি কখনো যাও তাহলে এইগুলো একটু বেশি ইন্টারেস্ট সহকারে দেখলে বোঝা যাবে। এই সারনাথে যে ইনস্ক্রিপশনটা আছে অশোকের, সেখানে উনি ধর্মাশোক টাইটেলটার কথা উনি মেনশন করেন। ঠিক আছে, তাহলে আবার পুরো স্লাইডটা পড়ছি আমি। বিন্দুসারকে নিয়ে তো হয়েই গেল, তারপরে অশোকে আসি। অশোক নিজের পরিচয় দিয়েছেন, এখানে টাইম ফ্রেমটা বলেছেন, এবং তিনটে টাইটেলের কথা বলেছে। একটা হচ্ছে প্রিয়াদাসী, একটা হচ্ছে দেবানাম প্রিয়া, একটা হচ্ছে ধর্মাশোক। ধর্মাশোকটা কোথায় বলেছেন? সারনাথ ইনস্ক্রিপশনে।
আর দেবানাম্প্রিয়া প্রিয়দর্শী নাম দুটো জানতে হবে, ঠিক আছে। তারপরে আসি অশোকের রক এডিক্টসে, ঠিক আছে, মানে অশোক নিজের প্রচার উনি সারা এই যে এত বড় একটা মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে, আমি ম্যাপটায় যাই। অশোক যখন রাজত্ব করেন, যখন রাজা হিসেবে এস্টাবলিশ করেন নিজেকে, তখন কিন্তু মৌর্য সাম্রাজ্যের লেন্থ এরকম ছিল। তখন কিন্তু মৌর্য সাম্রাজ্যের লেন্থ এতটা ছিল, বোঝাই যাচ্ছে। এতটা একটা বড় এরিয়ার রাজা অশোক নিজে। কলিঙ্গ তখন ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে, কলিঙ্গটুকু বাকি ছিল, তো কলিঙ্গ অশোক নিজে ক্যাপচার করে নিলেন, তো কলিঙ্গ ক্যাপচার হয়ে গেল। এত বড় একটা সাম্রাজ্য সামলানোর জন্য উনি কি করলেন, ধর্মের পথ চুজ করলেন। এবং ধর্মের পথ চুজ করলেন মানে ধর্মটাকে প্রচার করতে হবে, ঠিক আছে, ওনার যে কথাবার্তাগুলো, ওনার যে আইডিওলজিটা, সেটাকে প্রচার করতে হবে। এই যে এখন আমাদের শাসক দলকে এখানে একটু রিলেট করে পড়ো, বুঝতে সুবিধা হবে। এখন আমাদের শাসক দলকে কেন্দ্রে ভারতের শাসক দলকে বিজেপি, তাই তো। এবার তাদের একটা আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি, তারা কিন্তু আরএসএস থেকে ডিরাইভ করা একটা পার্টি, তাই তো। তার মানে বিজেপির শাসন করার জন্য শুধুই কি সংবিধান আছে, শুধুই কি আর্মি আছে, শুধুই কি পুলিশ আছে, না। বিজেপির যে শাসন করার জন্য বিজেপি সরকারের যা মোটো থাকে, তাদের ম্যানিফেস্টোতে যা লেখা থাকে, সেগুলো কিন্তু আরএসএস তাদের মাদার পার্টি থেকেও ডিরাইভ হয় অনেকটা। আরএসএস কিন্তু আইডিওলজিক্যালি, বিজেপি সমর্থক যারা, তাদের আইডিওলজির মধ্যে কিন্তু আরএসএস রয়েছে। আরএসএস কিন্তু সেই আইডিওলজিটাকে ফর্ম করেছে। মানে শাসন কিন্তু দুভাবে করা যায়, একটা হচ্ছে যেভাবে সবাই করে সেভাবে করা যায়, আর একটা হচ্ছে আইডিওলজির মাধ্যমে শাসন করা যায়। তা আমাদের প্রথম কিন্তু সেই পথ দেখিয়েছিল অশোক নিজে। অশোক কিন্তু একটা আইডিওলজির মাধ্যমে, একটা কি বলবো, তত্ত্বের মাধ্যমে কিন্তু উনি শাসন করা শিখিয়েছিলেন। এবং সেইটাই উনি যে তত্ত্বটাকে, ওনার যে ধাম্মা, যে তত্ত্বটা প্রচার করে উনি শাসন করবেন ভেবেছিলেন। কারণ এত বড় একটা সাম্রাজ্য এমনি এমনি করা যাবে না, আইডিওলজি না থাকলে কিন্তু শাসন করা যাবে না। সব মানুষ যাতে বিক্ষোভ না করে, যাতে কোনো বিদ্রোহ না করে, সেজন্য মানুষকে ধর্মের পথে চালিত করার চেষ্টা উনি করেছিলেন। সেই জন্য বিভিন্ন জায়গায় উনি ওনার রক এডিক্ট, বিরাট এডিক্ট, তিনটে জিনিস করেছিলেন। একটা হচ্ছে রক এডিক্ট, মানে পাথরের ওপর নিজের বক্তব্যগুলো লিখেছিলেন, পাথরের ওপর, ঠিক আছে। আরেকটা হচ্ছে পিলার এডিক্ট, আলাদা করে পিলার তৈরি করেছিলেন, ঠিক আছে, পিলারটা আলাদা করে আর্টিফিশিয়ালি তৈরি করেছিলেন, পিলার এডিক্ট। আর রক এডিক্টটা দু রকম আছে, একটা হচ্ছে মেজর রক এডিক্ট, একটা হচ্ছে মাইনর রক এডিক্ট। এবার সারা ভারত জুড়ে এই যে এতগুলো ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ সবাই, এগুলো সব নয় মাইনর রক এডিক্টের ম্যাপ পয়েন্টিং, নয় মেজর রক এডিক্টের ম্যাপ পয়েন্টিং, আর নয় পিলার এডিক্টের ম্যাপ পয়েন্টিং। এতগুলো জায়গায় ওনার কিন্তু এতগুলো এডিক্ট ছিল, ঠিক আছে। এই যে এতগুলো এডিক্ট, সব জায়গায় কিন্তু উনি এডিক্ট স্থাপন করেছিলেন। এই যেগুলো আন্ডারলাইন করা আর যেগুলো স্টার মার্ক করা, এগুলো বাদ দিয়ে সব কিন্তু মাইনর রক এডিক্ট, মেজর রক এডিক্ট, পিলার এডিক্টের ম্যাপ পয়েন্টিং করা। এবার এত কিছু আমরা কি মনে রাখবো? না, রাখবো না, কারণ পরীক্ষায় আসবে না, ঠিক আছে। আমাদের এতগুলো ম্যাপ পয়েন্টিং নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই, কোনো এক্সামে জিজ্ঞেস করবে না। এখন যদি কেউ ইউপিএসসি দাও, তখন তখন ডেসক্রিপটিভ লিখতে হবে, অনেক ডিটেল স্টাডি করতে হবে, সেটা আলাদা ব্যাপার। আমরা তো এখানে সেই ডেসক্রিপটিভ স্টাডি ওরিয়েন্টেড এক্সামে আমরা এখানে দেখছি না, আমরা এখানে অবজেক্টিভ স্টাডি ওরিয়েন্টেড এক্সামে দেখছি। ডেসক্রিপটিভ একমাত্র শুধু ইউপিএসসি মিনস, সেটা অনেক পরের কথা। আমরা এখানে শুধু অবজেক্টিভটা দেখছি, সেই জন্য আমাদের এত ডিটেলস দরকার নেই জানার। খালি একটু মানে চোখে একটু সামনে থাকলে, একটু ছবির মতো করে মনে রাখলে সুবিধা হবে। মানে ছবিটা দেখে নিলাম, এই জায়গাটায় কি দেখতে পাচ্ছি, মেজর রকেটিক, মাইনর রকেটিক কোন এরিয়াটা সব থেকে বেশি, এই জায়গাটাতে, ঠিক আছে। এই এই গঙ্গা প্লেন, এই ইউপি বিহার, এই জায়গাটাতে, ঠিক আছে, এই আপ টু বাংলাদেশ, এই ইউপি, এই যে বিহারে সব থেকে বেশি, পরপর পরপর এক গাদা ঘিজি ঘিজি করে পাটলিপুত্র চারিদিকে হচ্ছে সব থেকে বেশি, তাই তো। এই যে ম্যাপ, এই মেজর রকেটিক মাইনর রকেটের ব্যাপারটা এই অঞ্চলে বেশি, সেটা আমরা একটা দেখে নিলাম। এবং সাউথ ইন্ডিয়া এই সুবর্ণগিরির চারিপাশে বেশি, কর্ণাটকের সাইডে এই দিকটা একটু বেশি আছে। এইখানে রক এডিক্ট এবং পিলার এডিক্টের সংখ্যা অনেক বেশি। আমরা খালি জায়গাগুলো একটু মনে রাখলাম, ব্যাস। তারপর যেটা আমাদের মনে রাখতে হবে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মেজর রক এডিক্ট, ঠিক আছে। মেজর রক এডিক্টে যাওয়ার আগে আমি দেখে নিই এখানে কি আছে। অশোকস রক এডিক্ট কি বলছে, মেজর রক এডিক্ট সেট অফ 14 ইনস্ক্রিপশন ফাউন্ড অ্যাট ফলোইং 8 প্লেসেস, ঠিক আছে। ধৌলি, গিরনার, জাদুগুড়া, কালসি, মানসেরা, সাবদাগিরি, সুপার এন্ড জেনাগিরি। মানে এখানে আমরা যে বললাম মেজর রকেট কত কটা আছে, 14টা আছে, ঠিক আছে। এখানে পড়লাম, এই সংখ্যাটা মনে রাখতে হবে।
এই যে এতগুলো রকেটই, এত ম্যাপে এতগুলো পয়েন্ট করা অত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট সংখ্যাটা মনে রাখতে হবে। মেজর রকেটই কটা? 14টা, এটা আসতে পারে। অশোকের মেজর রকেটই কটা? 14টা, এটা আসতে পারে। এটা খালি এ করতে হবে। এবং কত জায়গায় আছে? 8টা জায়গায় আছে। সেই 8টা জায়গার নাম আমি বলবো, মনে রাখার দরকার নেই, ঠিক আছে? 8টা জায়গার নাম এখানে দেওয়া থাকলেও মনে রাখার দরকার নেই। 14টা রকেটই মেজর, হ্যাঁ মেজর, মেজর মাইনারের ব্যাপার আছে, কিন্তু মেজর হচ্ছে 14টা এবং সেটা 8টা জায়গায় আছে। এই তিনটে ইনফরমেশন মনে রাখলেই যথেষ্ট। তারপরে আমরা দেখবো 14টা রকেটের মধ্যে ইম্পর্টেন্ট রকেট কি কি।